এটাই সত্য হয়ে গেল। আমরা যে বারে, বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই ওঠে না। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো। এটার জন্য আমরা সবাই চাই। কাজে এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই ওঠে না। কেন বিরোধিতা করব? দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি। তিনি বলেই চললেন। এখন একজনে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই। উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না। উনার সব সরকারের যাবতীয় প্রচার যন্ত্র উনার হাতে। আমার তো কিন্তু এ আপনি তো আমার আপনি গলার যত তীক্ষ্ণ। আ আ আপনি তো কথা বলেন না। বললে তো নিশ্চয়ই আপনার সাথেও না, একটি প্রশ্ন আসছে যে আম আ আ পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল? যে মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকেও নিমন্ত্রণ জানানো হবে? বা আপনি মনে মনে আছে কিনা? মনে পড়ে না এরকম করছে। আচ্ছা, মনে নাই আচ্ছা, আমার। আচ্ছা। আম আ আমি একটু যে বিষয়টি নিয়ে আপনি আসলে শুরু করেছিলেন যে আপনার প্রতিষ্ঠান জবরদখল করা নিয়ে, সেই জায়গাটার মধ্যে একটু আসি। আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এরকম, আপনার হাত দিয়ে যখন গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠা হয়, তখন এর আয় থেকে আপনি গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য ব্যয় করার কথা বলেছিলেন বা ভেবেছিলেন। আপনি গ্রামীণ ব্যাংক থেকে চলে আসার সময় বা ওই আগে পরে আমরা দেখেছি যে সে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা আসলে ওই একই রকম নাই, বদলানো হয়েছে। তো গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ টেলিকমের এই বেনিফিশিয়ারি থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যদের আসলে বাদ কেন দেওয়া হয়েছে? মানে এইটার পিছনে কারণ কি? এখন গ্রামীণ টেলিকম সেই সিদ্ধান্ত অনুসারে সেই সমস্ত আ যে পরিমাণ টাকা তারা বলেছিল দেবে এখনো দিয়ে যাচ্ছে। এই পর্যন্ত ৳৫০০ কোটি র উপরে দেওয়া হয়েছে এই সাহায্য সহায়তা থেকে। কাজেই ওইটা যে আমরা বা গ্রামীণ টেলিকম এটার থেকে পৃথক হয়ে গেছে তার যে কথা দিয়েছিল এটা একটা কথা দিয়েছিল। এটা পূরণ করছে না। আ এটা আইনগত কোনো বিষয় না। যে আইনি বাধ্য হতে আপনি দিতে বাধ্য হবেন এরকম কিছু ছিল না। কাজেই এই ধরনের বিষয়টা এই টেলিকমের বিষয়ে বলা। আ গ্রামীণ ব্যাংকের আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা আপনি প্রতিষ্ঠা করেন, সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা, সেই বিধি কি আপনি যখন চলে এসছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল তো? সেই পরিবর্তনটি হ্যাঁ, মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন। পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারত গ্রামীণ ব্যাংক। চেয়ারম্যান পদের জন্য একজন লোক নমিনেট করতে পারত। আমরা যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, হুম, তখন আমরা মনে করলাম যে এটা রাখার আর দরকার নাই। গ্রামীণ টেলিকম থেকে সেই যে পদটা আমরা পরিষ্কার করে দিয়েছি যে এখন এটা আর দরকার নাই। এইটুকুই পরিবর্তন হয়েছে। এটা ন্যায়সঙ্গতভাবে পরিবর্তন করার ধারা অনুযায়ী যা করতে হয় সেটা করা হয়েছে। এতে এ তার ইচ্ছা বা তার কর্তব্য, তার করণীয় যে অবজেক্টিভস আছে কোথাও পরিবর্তন হয় নাই। অ্যা এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আরকি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় ৩৭% লভ্যাংশ পায়? যে এবং যদি পায় ৩৪ তাহলে ৩৪ 34% লভ্যাংশ পায়। সেই 34% লভ্যাংশের যে টাকাটা, সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয়? সেই সামাজিক ব্যবসায় যেটি আসলে আপনার পেটেন্ট করা সোশ্যাল বিজনেস, সেটির কাঠামোটা আসলে কি? রাইট। বা সেটি কিভাবে আপনি করেন? সামাজিক ব্যবসা হলো এমন একটা নতুন ধরনের ব্যবসার আ চিন্তা। যেটা আমরা প্রমোট করছি, আমরা নিজেরা প্র্যাকটিস করছি। যেটা ব্যবসা মানে হলো মুনাফা করা, হু, হু। ব্যক্তিগত মুনাফা করা এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা। এটাই হলো ইকোনমিক্স এর নিয়ম যে সর্বোচ্চ মুনাফা যদি করি সবকিছু ঠিকঠাক মতো চলবে। আমরা বললাম যে এটা ভুল জিনিস। যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষকে এক রকমের নেশাগ্রস্ত করেছে। এই মুনাফার নেশা। মুনাফার নেশার মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই মানুষকে এই মুনাফার নেশাগ্রস্ত মানুষ হিসেবে এটা আমরা কল্পনা করতে পারি না। আমরা বলছি যে এটা মুনাফা সে করবে, মানে সর্বোচ্চ মুনাফা করবে কিন্তু অন্য ধরনেরও ব্যবসা আছে। এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে। যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চকরণ। এটাই হুম, হলো নির্দিষ্ট নিয়ম। আমরা বলছি আরেক রকমের ব্যবসা যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা। মুনাফার জন্য কোনো রকমের ইচ্ছা তার না থাকা। মুনাফা বিহীনভাবে কোনো ব্যক্তিগত মুনাফা না নিয়ে অ্যা হুম। শুধু সমস্যা সমাধানের জন্য ব্যবসা করা। এটাকে আমরা বলছি সামাজিক ব্যবসা।
এই অর্থ দিয়ে আমরা সামাজিক ব্যবসাগুলো প্রতিষ্ঠা করছি, একটার পর একটা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করছি, যে কারণে আমরা এটার মধ্যে শরিক হয়েছিলাম, যে আমরা পুরো গ্রামীণ ফোনকেই সামাজিক ব্যবসা করার চেষ্টা করেছিলাম। সেটা টেলিনরকে আমরা রাজি করাতে পারিনি। কাজে টেলিনর বলছে যে না, আমরা ব্যবসা করব। কাজে আমরা ওটা না পেরে শুধু গ্রামীণ টেলিকমকে আমরা সামাজিক ব্যবসা হিসেবে রেখেছি। এর থেকে যে মুনাফা হয়, মুনাফার সমস্ত টাকা বিভিন্ন সামাজিক ব্যবসা সৃষ্টির কাজে ব্যবহৃত, এখনো তাই হচ্ছে। গ্রামীণ টেলিকমের যে আয়, মানে অর্থাৎ ৩৪% ফ্রম গ্রামীণ ফোন, তো সেটার বিভিন্ন সামাজিক ব্যবসার ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করছেন। আমাদের আরেকটি প্রশ্ন এরকম আসে যে এই যে সামাজিক ব্যবসা আপনি কোনটা শুরু করছেন বা কিভাবে শুরু করছেন বা কোনটা চালু করছেন, কোনটা চালু রাখছেন, সেই সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়াটা সম্পর্কে আমাদের বলবেন? কেউ বলে থাকেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ভিশনারি, একজন স্বাপ্নিক, তিনি যেভাবে চান সেভাবেই সেটি হয়ে থাকে আসলে। অন্য কারো খুব বেশি কিছু বলার বা করার থাকে না, বা প্রক্রিয়া বা যেটি আমরা বলি। এরকম মানুষ কি শুধু আমাকেই দেখছেন, আর দেশে আরো এরকম মানুষ আছে যারা যে কথা বলে সেটাই হয়, সবাই মেনে নেয়? না, আপনার ক্ষেত্রে এটা হয় কিনা সেটা আমরা, এটা তো আপনার ভিন্ন ক্ষেত্রে জিনিস। সেটা হয় না। আপনার ক্ষেত্রে সেটা হয় কিনা যে হতে মানে পারে আমার ক্ষেত্রে যদি এটা কনভিন্সিং মনে হয়, বোর্ড যদি সেটা গ্রহণ করে, এটা জি, বোর্ডের সিদ্ধান্ত। আমি যত আচ্ছা। কথাই বলি না কেন, শেষ হুম, পর্যন্ত এটা মিনিটসে রাখা হবে যে এটা বোর্ডের সিদ্ধান্ত। ওকে। যে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বলে এটা গ্রহণ করা। এটা এই কার গলার জোর বেশি, কার ক্ষমতার জোর বেশি, কার চিন্তার জোর বেশি, এ এগুলো ভিন্ন জিনিস। এগুলো আইনে দেখে না। আইন দেখে যে বোর্ডের সিদ্ধান্ত কিনা। এই আপনার সামাজিক ব্যবসার যে মডেল, যেটার কিছুটা ইন্ট্রোডাকশন আপনি আমাদের দিলেন, সেটা সারা পৃথিবীতে অনেক জনপ্রিয় হয়েছে। অনেক জায়গাতেই আমি এটা নিয়ে অনেক ধরনের আলোচনা শুনি। কি ইউনিভার্সিটিতে, কি রাজনৈতিক অঙ্গনে। আপনি যে সামাজিক ব্যবসাগুলির সাথে ওতপ্রোতভাবে নিজেকে এখনো জড়িয়ে রাখছেন, আমাদের দর্শকরাও অনেকে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এখন আ মানে বয়সটা বলা কিরকম, তারপরেও বলি যে তিনি আসলে ৮০ পেরিয়ে আসছেন। এখনো তিনি আ অনেক তরুণ, অনেক উদ্যমী, এবং যে ব্যবসাগুলি তিনি করছেন, আমাদের জানার আগ্রহ হচ্ছে সেই ব্যবসাগুলি কেমন করছে? মানে আপনি যেভাবে চিন্তা করছিলেন আ মুনাফার দিকে বা আম আ উদ্যোগ হিসাবে আ সবার কল্যাণের দিকে, সেইটা আপনি কতটা নিজেকে স্যাটিসফাইড মনে করেন এই ব্যবসাগুলি কিরকম করছে? আমি খুব উৎসাহিত বোধ করি যে এটা সারা দুনিয়া থেকে যে প্রবল সাড়া পাচ্ছি এটার জন্য। বিভিন্ন দিকে এটা আসছে। আজকে বাংলাদেশ হলো এটার কেন্দ্রভূমি। সবাই তাকিয়ে থাকে আমরা কি বলছি, কিভাবে করছি, আমাদের কথা, আমাদের কাজ অনুসরণ করে। এটাকে পৃথিবীর সমস্ত দেশ এটাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে। এই যে বলা হয় যে উনি অনেক সম্মানী, উনার অত বড় রকমের একটা গ্রুপ আছে যাতে প্রমোট করার জন্য, ওনার পরিচিতি বাড়ানোর জন্য। এটা আমার পরিচিতি বাড়ানোর জন্য কোনো প্রতিষ্ঠান নিয়োজিত নাই, হুম, কনসালটেন্সি ফার্ম নিয়োজিত নাই। আমার এটা হলো যে কথাটা বলি সেটা মনে লাগে, মনে দাগ কাটে। যেমন একটা হুম, উদাহরণ দেই। মাঝখানে একটা কথা শুরু করলাম, এটা খুব ইন্টারেস্টিং। যে বললাম যে এই যে আমাদের স্পোর্টস, হুম, খেলাধুলা, হুম, এটার একটা প্রচন্ড রকমের সামাজিক শক্তি আছে যেটা আমরা অবহেলা করি, এবং কথাটা হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে। আমি বলি যে বাংলাদেশে যখন আমাদের ফুটবল কাপ ওয়ার্ল্ড কাপ হয়, বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বাড়িতে নানা দেশের পতাকা ওড়ে। আমার কাছে মজা লাগে, এত দেশের পতাকা ওড়ে, গ্রামে যারা চেনে না জানে না এরকম দেশের পতাকা ওড়ে। শুধু তাই নয়, তার একটা নিজস্ব ফেভারিট ক্লাব আছে যে ক্লাবের টিমও জন্য থাকে। সে জান দিয়ে দিতে চায়। জি। একেবারে উদ্বিগ্ন থাকে কি হচ্ছে না হচ্ছে, জিতলে কিরকম জয় জয়কার হয়ে যায়, আর হারলে কিরকম কান্নাকাটির রোল পড়ে যায়। হুম, আমরা যে এটা কেন হয়, যে লোককে চেনে না, সে কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, নাম শুনে নেই কোনোদিন, কিন্তু তার জন্য হুম, জান পরান। আমরা যেটা হলো তার একটা মস্ত বড় শক্তি, এই যে আকর্ষণ করতে পারে, মানুষকে আকর্ষণ করতে পারে। কিন্তু এই শক্তিটা আমরা বাণিজ্যিক ব্যবহার করি, মুনাফার কাজে ব্যবহার করি, এন্টারটেইনমেন্ট এর ব্যবহার করি, কিন্তু সামাজিক কাজে ব্যবহার করি না। এই কথা বলতে আরম্ভ করলাম, অনেকে শুনতে আরম্ভ করলো। তো আমাকে ১ম রিও অলিম্পিকে দাওয়াত করা হলো এই বিষয়ে। হুম, অলিম্পিক কমিটিকে বলার জন্য। যে যেহেতু লেখালেখি হচ্ছে, পত্র-পত্রিকায় হুম, বিষয়টা আসছে। তো আমি গেলাম, বললাম। অনেকে পছন্দ করলো বিষয়টা, যে তারা কোনদিন চিন্তা করে নাই যে স্পোর্টস দিয়ে একটা সামাজিক শক্তি দাঁড় করাতে পারে, সামাজিক ব্যবসা সৃষ্টি হতে পারে। হুম, তখন হুম, ফ্রান্স থেকে আমাকে আলাদা করে দাওয়াত করলো। সেদিন এইখানে রিওতেই, ওখানে এন হিদালগো
প্যারিসের মেয়র, হুম, আরো বিশদভাবে জানার জন্য। দীর্ঘ আলাপ হলো তার হুম, স্পোর্টসম্যানদের নিয়ে। পরবর্তীতে আবার সেটা আমাকে প্যারিসে আমন্ত্রণ করলো আরো বৃহত্তর জনসাধারণের জন্য, স্পোর্টস লিডারদের সঙ্গে আলোচনা করার জন্য। তখন তারা সিদ্ধান্ত নিল, প্রশ্ন করলো অলিম্পিককে সামাজিক ব্যবসা করা যায় কিনা? আমি বলছি অবশ্যই করা যায়। আমি ব্যাখ্যা দিলাম কিভাবে করা যায়। তারা হুম, হুম, খুবই কনভিন্সড হলো। তখন তারা ঠিক করলো, এটা হলো ২০১৮ সাল। হুম, ২০১৮ সালে ঠিক করলো যে তারা প্যারিস অলিম্পিক যেটা হবে 2024 এ, এই বছর yeah, 2024 এ হবে, তখন অনেক হুম, হুম, পরের কথা। যে এটাকে সামাজিক ব্যবসা অলিম্পিক করবে। আমাকে শুদ্ধ তারা নিয়ে গেল। আমি তাদের দলের একজন হলাম। প্রেসিডেন্ট ম্যাক্রো একজন, আমি একজন, আর এন হিদালগো। আমরা ৩ হুম, জনের কমিটি। আমরা গেলাম লুজানে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিকে বোঝানো, প্যারিসে যদি তোমরা দাও, সিলেক্ট করো প্যারিসকে, তাহলে প্যারিস এইভাবে সোশ্যাল বিজনেস অলিম্পিক করবে। আইওসি রাজি হলো। এখন এই ২০২৪ সাল এসে গেছে, এখন প্যারিসে অলিম্পিক হবে এবং সেটা সামাজিক ব্যবসা অলিম্পিক হবে। এই যে একটা সাধারণ কথা, হুম, হুম, এটা এতজনের মাথায় ধরানো, এতজনকে কনভিন্স করা, এতজনকে এক্সাইটেড করা, এবং সেটা হচ্ছে, এবং আগামী যে যখন অলিম্পিক হবে হুম, আপনারা সবাই দেখতে পারবেন সামাজিক ব্যবসা অলিম্পিক বলতে কি বোঝায়। এটা দেখে এখন তাড়া পড়ে গেছে। আমাদেরকে হুম, এখন বারবার ডাকাডাকি হচ্ছে মিলান থেকে। মিলানে আসছে ২০০০ আ আঠা আর ২৬ সালের উইন্টার অলিম্পিক, মিলান কর্টিনা উইন্টার অলিম্পিক। বলে যে প্যারিসেরটা তো তুমি করে দিয়েছো, আমাদেরটা আরো ভালো করে দিতে হবে তোমাকে। সামাজিক ব্যবসা আরো কি ভাবে সম্পর্কিত হয়। এই যে একটার পর একটা অলিম্পিক হুম, হুম, আসছে, পিয়ংচাং অলিম্পিক হয়ে গেল, সেটা আমাকে ধরতে পারেনি তারা। পিয়ংচাং অলিম্পিক কোরিয়াতে হয়ে যাওয়ার পরে ২০১৮ সালে হয়ে যাওয়ার পরে হুম, আমাকে নিয়ে গেল পিয়ংচাং এ, যে এইটাকে এখন যেহেতু এটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এটাকে সামাজিক ব্যবসায় কিভাবে বুঝতে পারছি। রূপান্তরিত করা যায় আমাদেরকে পরামর্শ। এই যে একটার পর একটা মানুষ গ্রহণ করছে, এটা তো আমি তাদেরকে বিজ্ঞাপন দিয়ে গ্রহণ করাচ্ছি না। আমি একটা অ্যা কথা বলছি, তাদের পছন্দ হচ্ছে। পছন্দ হলে আমাকে নিয়ে যাচ্ছে। আমার এখন পৃথিবীর কত জায়গায় এই যে শুধু স্পোর্টস রিলেটেড, আপনি মাঝে, মাঝে দেখবেন পত্রিকাতে ছবি ছাপা হচ্ছে, হুম, হুম, ডক্টর ইউনূস ও ফুটবল ফুটবল বিশ্ব ফুটবল থেকে একটা পুরস্কার দিচ্ছে। রাইট। আমার সঙ্গে ফুটবলের কি সম্পর্ক আছে বলেন? আমাকে না, কেন দিচ্ছে? এই যে একটা কথা তাদের সামাজিক ব্যবসা। মাথায় ঢুকিয়ে দিয়েছি, সামাজিক ব্যবসা। এটা খুবই ইন্টারেস্টিং। আমি আ আ আপনার আরেকটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি যে, কর দেওয়া, আপনার কর দেওয়া বিষয়ে অনেকে এইটি বলতে চেষ্টা করেন যে, আপনি কর না দিয়ে সে টাকা অনুদান দিয়েছিলেন এবং সেইজন্য আপনি ভেবেছিলেন যে, সেই টাকার উপর আসলে কর আ আ দিতে হবে না। কিন্তু আপনি অনুদান দিয়েছিলেন একটি ট্রাস্টকে, যেটা ট্রাস্টি আবার আপনি সেই কারণে আপনাকে সর্বোচ্চ আদালতের নির্দেশে কর দিতে হয়েছে। এইটাকে কি আপনি আপনার একটা মিস্টেক বলবেন? নাকি বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার পরামর্শদাতাদের, নাকি আপনার উপর একটি জুলুম বলবেন? না, আমি বলব না, ভুল সংবাদ দিচ্ছ তুমি, সেজন্য বলব। ভুল আচ্ছা। সংবাদটা হলো এই, আমার টাকা। আমি রোজগার করি। আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোন কিছুর মালিক হব না। উহু, কাজেই আমি টাকাটা, আমি যেহেতু উপার্জন করেছি, সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি। হুম, আ যেমন আমার কোনো বাড়ি নাই। নিজের নামে, হুম, নিজের কোনো বাড়ি নাই, গাড়ি নাই, হুম, জমি নাই, কোনো আম ব্যবসার আ শেয়ার নাই। আমি কোনোটা রাখিনি। এটা আমি ও আম আ মালিকানাবিহীন থাকতে চাই সবসময়। হুম, তো কাজেই এই টাকাটা আমি একটা ট্রাস্টে দিয়ে দিচ্ছি। তো ট্রাস্টে দিয়ে দেওয়ার সময় প্রশ্ন উঠলো, এটাকে কর দিতে হবে কিনা? হুম, তখন আমাদের লয়ার বলল যে, "না, এটা যেহেতু আপনি দান করছেন, এটা তার কর দেবার বিষয় না। আপনি তো দানই করে দিচ্ছেন।" তা আমি হুম, বললাম যে, "সেটা আইনে যেভাবে বলে সেভাবে করে। টাকা তো আমি এমনি হুম, দিয়েই দিচ্ছি। হুম, কাজেই এটা সরকারকে দিলে আমার কোনো অসুবিধা তো নাই। আমি তো হুম, ধরে রাখতে চাচ্ছি না টাকাটা।" তখন বলছে, "আপনার দেওয়ার কোনো কারণ নাই।" তখন আমরা এটা পূরণ করে দিয়ে দিলাম। সরকার দিয়ে দিল। তখন সরকার পক্ষ থেকে, এনবিআর থেকে বলা হলো যে, "না, এটা করযোগ্য টাকা। আপনাকে কর দিতে হবে।" আমাদের লয়ার বলছে দিতে হবে না, ওনারা বলছে কর দিতে হবে। তখন আমি বললাম যে, "ঠিক আছে, আদালতের কাছে যা, আদালত যেটা বলে সেটাই হবে।" আমার মূল জিনিসটা হলো, আদালতে গেছি আমি। সরকার কেউ বলে নাই হুম, আমাকে আদালতে যাওয়ার জন্য। আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য। এটা কি কর দিতে হবে না দিতে হবে না। তখন হুম, আদালত বিচার করে বলল কর দিতে হবে। যেদিন আদালতে বলল কর দিতে হবে, সেদিনই আমি আদালতে দিয়ে দিছি। কেউ আচ্ছা। আমাকে কর না দেওয়ার অভিযোগ করে নাই, কেউ আমাকে চিঠি লেখে নাই, কিচ্ছু না। ভাবখানাই হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি, কর দিই নাই। কাজেই তার নোটিশ এসছে। তারপরে আমি, ওরকম তো না। আমি নিজে স্বতঃপ্রবৃত্ত হয়ে, যেহেতু আমাদের উকিল বলছে যে এটা লাগবে না, আর হুম, সরকার বলছে লাগবে। তা আমি বললাম যে, তাহলে নিষ্পত্তি করার জন্য আদালতের কাছে পরামর্শ চাও। আদালতের কাছে পরামর্শ চেয়েছে, আদালত দিয়েছে, পরামর্শ দিয়েছে আপনাকে দিতে হবে। যেই মাত্র বলেছে দিতে হবে, সঙ্গে, সঙ্গে চেক করে দিয়ে দিয়েছি।
24 ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে। এই হুম, এটার টাকার উপর তো আমার কোনো লোভ নাই। এই টাকা হুম। ধরে রাখার জন্য তো আমি দিইনি। আমি দান করে দিচ্ছি। ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না, এটাই ছিল বিবেচ্য বিষয়। এবং সেটাই আমি প্রার্থনা করেছি। কেউ সরকার পক্ষ থেকে আমাকে একটা চিঠি লেখে নাই। মানে আদালতের অনেকগুলি পর্যায়ে আপনার আইনজীবীরা এই টেক্সটটা যে আপনার উপরে অ্যাপ্লিকেবল না সেটা বলতে চেষ্টা করেছেন। সেজন্য মনে হয় যে আপনি না এটা কোন নিয়ে আসলে পর্যায়ে না। একটাই পর্যায়ে। একটাই পর্যায়ে। শুধু একবারই হয়েছে, একবারই হয়েছে। উম আ বাকিটা হলো এনবিআর আমাকে চিঠি দিচ্ছে যে আপনার কর দিতে হবে। আ ওকে, আমাদের কোয়াসি প্রশ্ন জুডিশিয়াল। হচ্ছে কর দিতে হবে কিনা সেটা আমরা আচ্ছা, করের জন্য আদালতে গিয়ে আচ্ছা। ঠিক আছে। আমি আ আদালত এটা কর ফাঁকির বিষয় না। হুম, বাপখানে এটা কর ফাঁকি দিচ্ছেন উনি। উনি ফাঁকি দিচ্ছেন না। উনি চেষ্টা করতে জানতে চাচ্ছে আইনটা কি? এটুকু জানতে চাচ্ছি শুধু। আচ্ছা, আইন আদালত প্রসঙ্গে আমি তো আরেক আমি তো আমার রিটার্ন এ পরিষ্কার বলেছি আমি যে টাকা দেই নাই এইভাবে দিলাম আপনাদেরকে জমা দিলাম। ওরা বলছে যে না এখানে কর দিতে হবে। তারপর প্রশ্ন উঠল। এটাই হলো বিষয়টা। মানে আপনি জানানোর পরে প্রশ্নটা উঠেছে যে আসলে আপনাকে কর দিতে হবে। মানে আপনি যখন জানিয়েছেন দিতে হবে স্বতঃপ্রণোদিত এবং আমি হয়ে দিয়ে তারপরে দিয়েছি। আমি এবং আমি হ্যাঁ, আমি জানতে চেয়েছি এবং সেটা আমাকে জানিয়েছে আমি তো কর দিয়ে দিয়েছি। এটা আ কর ফাঁকির কোনো বিষয়ই না। যেভাবে বলা হচ্ছে উনি কর ফাঁকি দিচ্ছেন, ধরা পড়ে গেছেন। ধরা কিসের জন্য পড়বেন? উনি তো টাকা নিজের কাছে রাখতে চাচ্ছেন না। আ ওই নিজের বিষয়টা টাকা দিয়ে দিচ্ছেন। ওই বিষয়টা আসলে কি বলে যে আপনি যে ট্রাস্ট করতেছেন সেই ট্রাস্টের ট্রাস্টিও আপনি সেজন্য এটাকে কর দিতে হবে বা ওইটা একটু যদি আপনি পরিষ্কার ট্রাস্ট করতেন। করলে আপনি ট্রাস্টি হবেন না? আপনি কি ট্রাস্ট করেছেন কোনদিন? না মানে যে ট্রাস্ট করে সে তো ট্রাস্টি হয়। রাইট, সেজন্যই তো ট্রাস্ট করে সে। রাইট। তো ট্রাস্টটা করে কি জন্য? তো মানে এইটা কি এরকম একটা বলা মানে কেউ যে বলতে চেষ্টা করে যে আ আপনার টাকাই একটু আপনি অন্যভাবে আপনার কাছে রাখলেন বা এইটা মানে তাদের হয়তো আমার টাকা আমি রাখলাম না দিয়ে দিলাম। আমার কাছে তো ছিল টাকাটা। রাইট। আমি দিয়ে দিলাম যাতে আমি এটা নিজের কাজে ব্যবহার করতে না পারি। ওখানে বলা আছে কি কাজে ব্যবহার করা হবে। আমি স্বতঃপ্রবৃত্ত হয়ে আমার টাকা একটা ট্রাস্ট করে দিয়ে দিলাম যেটা এইভাবে হবে। যাতে করে হুম, আরো হুম, একটা বিষয় আছে। হুম, হুম। আমার উত্তরসূরিরা আমার যারা বংশধর হবে তারা এই টাকা হাত দিতে পারবে না। আচ্ছা। মানে কারণ এটা আমার টাকা না। এটা ট্রাস্টের টাকা। এটা আপনার ওয়াসিয়ত। আচ্ছা, আম আমি আ আরেকটা প্রসঙ্গে আসি যে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে আমি শিরোনামটার অনুবাদ পড়ছি। ধারাবাহিক বিচার বিভাগীয় হয়রানি এবং কারাদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ১২৫ নোবেল বিজয়ী সহ ২৪২ বিশ্ব ব্যক্তিত্ব। তো তারা ওই যে খোলা চিঠি যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা হয়েছে সেইখানে এক পর্যায়ে তিনি বলেছেন যেটাতে আমি আসলে অনুবাদটা পড়ছি। মূল চিঠিও আমার কাছে আছে। এক পর্যায়ে তারা এটা বলছেন, ফৌজদারি মামলার রায়ে অলাভজনক সংস্থা গ্রামীণ টেলিকমের ৮৩ বছর বয়সী নির্বাহী ক্ষমতাহীন ও অবৈতনিক চেয়ারম্যান অধ্যাপক ইউনূস সহ প্রতিষ্ঠানটির ৪ বোর্ড সদস্যের কারাদণ্ড দেওয়া হয়েছে। এটা স্পষ্ট যে প্রাসঙ্গিক আইনে গ্রামীণ টেলিকমকে কেবল অল্প জরিমানা করা যেত। এটি আপনাকে কেন জানতে চাইছি যে, যে বিষয়টি নিয়ে মামলা উদ্ভব হয়েছে, আপনার কাছে আপনি কি আপনার বন্ধুদের সাথে একমত যে আসলে মানে দণ্ডের হেরফের করা যেত কিন্তু বিষয়টা আপনার ভুল বা আম আ মানে অল্প জরিমানা করা যেত দিয়ে আসলে তারা কি বুঝাতে চাইছেন বা তারা কি বলতে চাইছেন আপনি তার সাথে আসলে একমত কিনা যে দণ্ডটা বেশি হয়ে গেছে? এটা বিচার বিভাগ ঠিক করবে, আইনজ্ঞরা ঠিক করবে এবং ওরা কার সঙ্গে পরামর্শ করে আমার যারা শুভানুধ্যায়ী যারা দিয়েছেন তারা কার সঙ্গে পরামর্শ করে তাদের ব্যাপারে। এটা নিয়ে আমার বক্তব্য কিছু নাই। ওই যে ৪ জনের কথা বলেছেন যে ৪ হুম, জনকে আসামি করেছে। এটা একটা মজার জিনিস। হুম, আমরা তো বোর্ডে ৭ জন। হুম, যদি বোর্ডের বিরুদ্ধেই এটা হয়ে থাকে, এই ৪ জন কেমনে বাছাই হলো? হুম, এটা একটু চিন্তা করে দেখেন। কারণ করতে হলেও সারা বোর্ড এটার জন্য দায়ী হবে। কারণ যারা বোর্ড মেম্বার আছে সবাইকে এর মধ্যে থাকতে হবে। সরকার আ আদালতে গেছেন ৪ জনের বিরুদ্ধে। আর বাকি হুম। ৩ জন মাফ। কারণটা কি? আ সেটি একটি প্রশ্ন বটে। কিন্তু আ আমি যখন আম এই রিনিউ কল ফর জাস্টিস ফর প্রফেসর ইউনূস এটি পড়তেছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে তারা কেন এই কথা বলতেছেন যে এটাতে আসলে কিছু কম দণ্ড দেয়া যেত। আ আ এত বড় দণ্ড দেওয়া উচিত হয় নাই। তার মানে কি এই প্রশ্নটি আসে যে আসলে যে অপরাধ আপনি যেটাতে বলেছিলেন যে যে দোষ করেনি সেই দোষের শাস্তি পেলাম। সেই ক্ষেত্রে কি তারা মনে করছেন যে আপনি আসলে দোষই করেছেন? যে শুধু দণ্ডটা বেশি হয়ে গেছে? এটা আমি তাদের ব্যাপার। আমি আমারটা বলেছি। আমি তো অপরাধ করি নাই।
আচ্ছা, আপনি আপনি এবং আপনি এটাই যদি অপরাধ হয়, এটাই হুম, যদি হুম। অপরাধ হয়, তো বাংলাদেশে কোনো ব্যবসা তো টিকতে পারবে না আম এই আ অপরাধে। এইটাও এই যদি সব একটু সব বোর্ডে 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 আপনি কোনো লোক আনতে পারবেন না এখন। কারণ বোর্ডে আপনি সিদ্ধান্ত দিচ্ছেন নীতি সংক্রান্ত একটা নীতি নির্ধারণ করার জন্য। বোর্ড হলো হুম, নীতি নির্ধারণের জন্য হুম, সিদ্ধান্ত দেয়। এখন কোথায় কার কি টাকা দিছে না কার পাওনা টাকা হুম। ফেরত দিছে না নেওয়া হয়নি ইত্যাদি, ইত্যাদি। এর জন্য যদি বোর্ড সদস্যকে এসে ধরি হয়, তাহলে কেউ তো বোর্ডের সদস্য হতে চাইবে না। বোর্ডের সদস্য হতে তার পাওয়ার কি আছে? এখানে তো ১ পয়সাও পায় না সে এই বোর্ডের সদস্য হয়ে। আ এখন খামোখা জেল হাজতে যাওয়ার দরকার থেকে তার। এই কথা কি সত্য এটা যে আইনটা কি বাংলা ধরনের হলো? একথা কি সত্য যে বাংলাদেশে বল এরকম একটা আইন আছে যে আইনের মধ্যে হচ্ছে মুনাফা করলে তার ৫% আপনার আসলে শ্রমিকদের মধ্যে বন্টন করে দিতে হবে। এটা সবার জন্য সমানভাবে সত্য। যেটা আসলে আম আ এই কোম্পানিগুলি বা আপনার আ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলি মানে নাই বা গ্রামীণ টেলিকম মানে নাই। এটা কি আসলে সত্য? ওইটা একই ব্যাপার আপনি যে বললেন কোম্পানি যারা টাকা রোজগার করে প্রফিট নেয়। আমাদের প্রশ্নটা সরকারের কাছে বা আদালতের কাছে আমাদের প্রশ্নটা ছিল যে কারণে আমরা আদালতে গিয়েছিলাম। প্রশ্নটা আমাদের তো এটা সেকশন 28 কোম্পানি। এখানে কোনো মালিক নাই। এখানে মালিকও মুনাফাও নেয় না। মালিকও নাই, মুনাফাও নাই। যে মালিকের মুনাফা নেয় না। যেখানে মালিকের মুনাফা নাই, সেখানে শ্রমিকের মুনাফা আসবে কেন? কাজে এই বিষয়টা পরিষ্কার। এইটা আইন এখানে প্রযোজ্য হবে না। এই কথা বলে আমরা আদালতের কাছে গিয়েছি তার মতামত চাওয়ার জন্য। কাজে এখানে দোষের তো কিছু নাই। এটা ভিন্ন ধরনের আমরা বলছি এটা ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। এখানে 5% দেওয়ার ব্যাপারে 5% দিতে হলে যে মুনাফা করতে হবে সে তো প্রথমত মালিককে সে মুনাফা পেতে হবে। মালিককে পেলে তারপরে বাকিরা পাওয়ার কথা আছে। কাজে এখানে তো মালিক নাই, মালিক পায় না। কাজে যেখানে মালিক পায় না সেখানে শ্রমিক পাবে কি করে? মানে কোম্পানিটি যে মুনাফা করে তার ৫% শ্রমিকদের দিতে মানে পরিচালক বা পরিচালনায় অসুবিধাটা কোথায়? মানে সেটা কি কোনো একটা প্রবলেম? যে কোম্পানি যদি মুনাফা করে, ধরা আইন যাক কোম্পানি মুনাফা করলো ৳১০০ যেহেতু মালিক নাই, হুম। বোর্ডও নেয় না, কেউ নেয় না কিন্তু তার ৫% শ্রমিকদের দিতে মানে সেটাতে কোথাও সংকট আছে কিনা? মানে কোনো অসুবিধা নেই। কোর্ট যদি বলে যে এটা আইন এটার জন্য প্রযোজ্য আমরা দিয়ে দেব। এটা তো অ্যা কোর্টের ব্যাপার জানিয়ে দেবে যে এই আইন এখানে আমরা বলছি এই আইন এখানে প্রযোজ্য হবে কিনা। এটা এটা ধরেন এনজিওর ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা। আ এনজিওরা তো লাভ করে। আপনি এনজিওরা জিজ্ঞেস হচ্ছে করে দেখছেন যে এনজিওরা কি এনজিওরা বলেন সেটা নিজেদেরকে বলেন বলে এবার। নট ফর এনজিওরা কি? প্রফিট, নট ফর প্রফিট। আমরাও তো নট ফর প্রফিট। আমরাও তো নট ফর প্রফিট। নট ফর প্রফিট এ মানে কথাই তো হচ্ছে বলতেছি আপনাকে। নট ফর প্রফিট মানে হচ্ছে প্রফিটটা মালিকরা বা কেউ নিতে পারবে না। বাট কোম্পানিটা তো প্রফিট তো করবে। মানে 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 তাহলে মানে এনজিও তো প্রফিট করছে। আ এনজিও তো প্রফিট করছে। আ সেই এনজিওদের ক্ষেত্রেও প্রশ্ন তোলা যায় বলে আপনি মনে করছেন। বা সে কথাই তা তো বা বটেই। এই আ আইন যদি প্রযোজ্য হয় তাহলে সবার জন্য প্রযোজ্য হবে। ট্রু। আচ্ছা, আপনার বন্ধু মানে যারা আপনার হয়ে কথা বলেছেন সেই ২৪২ জন বিশ্ব ব্যক্তিত্ব ওই কথাটি বলেছিলেন যেটি প্রধানমন্ত্রী বলেছিলেন যে আপনারা কিছু এক্সপার্ট পাঠান, সেই এক্সপার্ট এসে দেখুক যে আসলে মামলা মেরিট কি আছে। তারা সাদরে সেটি গ্রহণ করেছিলেন। এইটার বা এক্সপার্ট বা লয়ার আসলে যেহেতু এই ব্যাপারগুলি বাংলাদেশের কনটেক্সটে অনেক বেশি নতুন এবং অনেক বিষয় নিয়ে আসলে অনেক রকম প্রশ্ন তোলা যায়। তো সেইজন্য সেই এক্সপার্ট বা লয়ার একটি আন্তর্জাতিক জায়গা থেকে পাঠানোর জন্য যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ যে গ্রহণ করলেন বিশ্ব ব্যক্তিত্বরা, তারপরের এটি এখন স্ট্যাটাসটা কি? মানে আপনার বন্ধুরা তো তাদের মধ্যে ওইটা আইনজীবী রয়েছেন, ওইটা এক্সপার্ট রয়েছেন। হ্যাঁ, ওইটা সরকার তরফ থেকে আর আগ্রহ দেখাচ্ছে না। আপনারা কি আবেদন করেছিলেন সরকারের কাছে যে মানে আপনার অমুক আইনজীবী না, হিসেবে ওরা বা তো বলল যে ওরা তো বলল যে আমরা দিতে চাই। ওদের চিঠিতেই তো বলা আছে আমরা দিতে চাই। আ কিন্তু ফরমাল কোনো অফিসিয়াল আমন্ত্রণ মানে আসার জন্য কোনো আবেদন বা এরকম কোনো কিছু আপনি যা এর কর আগেই আসার আগেই তো